তোমাদের আজকের ক্লাসটা হোপফুলি আজকে ক্লাসে আমার কোর্স কমপ্লিট করে দিতে পারবো আশা করি। আম, তারপর তো তোমাদের যেটা হচ্ছে যে শীতকালীন ছুটি কন্টিনিউ করবে 27 তারিখ পর্যন্ত। 28 তারিখ খুলবে। 28 তারিখ খোলার পরে যেটা আমি আইল বি অনলি কয়টা দিন ছুটিতে থাকবো। সো আমি ব্যাক করবো 6 তারিখ জানুয়ারি। তোমাদের যেটা থাকবে বাকি সেটা হচ্ছে ইন কোর্স এক্সাম, যেটা 27 ডিসেম্বর হওয়ার কথা ছিল, তাই না? সো আনফর্চুনেটলি ওই সময়টাতে আমাদের ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বলি আর যে কোনো যেটাই বলি না কেন, কারণে আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, বিধায় আমাদের পরীক্ষা ক্লাস সবই বন্ধ হয়ে যায় এবং আমার ইন কোর্স এক্সামটা নিতে পারি নাই। এখন যেটা হচ্ছে, খোলার পরে তোমাদের তো ক্লাস কন্টিনিউ হবে। 28 তারিখ রোববার দেখলাম, 28 তারিখ রোববার থেকে ক্লাস শুরু হবে। সো জয়েন করতে থাকো তোমরা, আমি একটু কথাটা একটু এগিয়ে নিই। 28 তারিখ রোববার তো, যেহেতু আমি থাকবো না, আমি ইন কোর্স এক্সামটা কারোর কাছে কোয়েশ্চেন দিয়ে গিয়ে, মানে দায়িত্বটা আরেকজনের কাছে দিয়ে আমি কমফোর্টেবল ফিল করব না। সো আমি প্রেফার করব আমি 6 তারিখ আসলে 7 তারিখ রেস্ট নিয়ে 8 তারিখে তোমাদের পরীক্ষাটা নিতে ইনশাল্লাহ। সো 8 তারিখ কিবার পরে একটু দেখি, 1 2 3 4 5 6 7 8। 8 তারিখ সম্ভবত বৃহস্পতিবার পড়বে। 8 তারিখ বৃহস্পতিবার পড়বে। তাহলে অন্য কোনো ধরনের আর কোনো যদি ইয়ে না থাকে, আই হোপ এভরিথিং উইল বি ওকে। 8 তারিখ তাহলে একটা ইনকোর্স ডেট আগে রাখি এখন আপাতত, তাই না? আমরা বোধহয় ফিউচার সম্পর্কে এখন অনেক কিছুই অনিশ্চিত। খোলার সাথে সাথে যেহেতু আমি থাকতে পারছি না, 28 তারিখে খোলার পরে একটা সপ্তাহ ইয়ে হচ্ছে, আমি 1 সপ্তাহ থাকছি না। সো আমি 28 তারিখ, সরি, 8 তারিখ, 8ই জানুয়ারি 2026 তোমাদের একটা ডেট রাখি ইন কোর্স এক্সাম। ইন কোর্স এক্সাম 11টার সময়। আমি অ্যাকর্ডিংলি আমি ডিপার্টমেন্টে, তখন তখন তো সবার ইনকোর্স পরীক্ষা টরীক্ষা থাকবে। আমি ডিপার্টমেন্টে গিয়ে, আগামীকাল ডিপার্টমেন্টে গিয়ে আমি শিডিউলটা দিয়ে বুক করে ফেলবো, সো দ্যাট 301 আমার জন্য রেডি থাকে। কারণ এই সময় তোমাদের অনেক পরীক্ষাই থাকবে, অনেকের পরীক্ষা, সব কোর্স, সব ইয়ারেরই পরীক্ষা থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে প্রাথমিক কথা। তোমাদের দিক দিয়ে যদি কোনো তোমাদের বক্তব্য থাকে, ওপিনিয়ন থাকে, শেয়ার করতে পারো। ফাইনালি ক্লাস শেষের পরে আমি আবার এটাকে অ্যানাউন্স করে দিব এবং আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সিআরদের কাছে ফাইনালি বলে দিব। তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। আর যেটা, আমাদের ফাইনাল পরীক্ষার কি ডেট ফিক্স হয়েছে, মানে জানুয়ারি 8? হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, ফাইনাল পরীক্ষার ডেট ফিক্স হয় নাই। তো তোমাদের 28 তারিখ ক্লাস শুরু হলে ওই সময়টাতে সম্ভবত সব ইনকোর্স পরীক্ষাগুলি বাকি থাকবে, তাই না? এরকমই তো, সব ক্লাস শেষ হয়ে যাবে তো আশা করি, মোস্ট প্রবাবলি। মানে অনলাইন ক্লাসের মাধ্যমে তো যে কটা ক্লাস ছিল সব শেষ হয়ে যাবে, তাহলে তখন যেটা বাকি থাকবে সেগুলো হচ্ছে ইনকোর্স এক্সাম গুলা। মানে সব ইয়ারেরই, সব তোমাদের মানে সব ইয়ারের ইনকোর্স এক্সাম গুলো বাকি থাকবে। তো ওগুলো শেষ হলে মিড জানুয়ারি, আমার আমার যেটা ধারণা মিড জানুয়ারিতে তোমাদের হয়তো একটা পসিবল ডেট হতে পারে। আর সেটাও আমরা, আমাদের একটা 9 তারিখে একটা একাডেমিক কমিটির মিটিং আছে, ওই সময় একটা টেন্টেটিভ ডেট আমরা আহ পেয়ে যাব আশা করি। এই হচ্ছে কথা। তাহলে মিড মিড জানুয়ারিতে যদি পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা, আমার পরীক্ষাটা ইনকোর্স পরীক্ষাটা হবে 8 তারিখ। 8 তারিখ পরীক্ষা হলে আমি ধরো 10, 11, 12 তারিখের মধ্যে তোমাদের সেশনাল, 12, 13 তারিখের মধ্যে আমি, মানে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের
অ্যাজ আর্লি এস পসিবল আমি তোমাদের মার্কস দিয়ে দিব। যেহেতু মিড টার্ম মার্কস তোমরা পেয়ে গেছো, সো ইন কোর্স হয়ে গেলে আর হচ্ছে তোমাদের সেশনাল মার্কসটা অ্যাড করে দিয়ে দিব। সো এই হিসাবে মোটামুটি একটা সময় রাখো তোমরা। জানুয়ারি 8th 2026 will be your in course exam at 11 AM। 1 ঘন্টা পরীক্ষা, সাধারণত ইন কোর্স আমরা 1 ঘন্টাই নিই, 11 AM to 12 AM। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছো আশা করি আমার কথা? আমার অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্টস আজকে কম মনে হচ্ছে। এনিহাও যাই হোক, যেটাই কম হোক আর যেটাই হোক, আমি ইন কোর্স এক্সাম এখন পসিবল ডেটটা দিয়েছি, ফাইনালাইজ করে আমি অফিস থেকে আমি কনফার্ম করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আর তোমরা সবাইকে শেয়ার করে দিবে। আর তোমাদের তো খুলে যাবে 28 তারিখের থেকে ক্লাস শুরু হলে, তোমরা এর মধ্যে তো তোমাদের অন্যান্য পরীক্ষাগুলো ওইভাবে নিয়ে নিবা। তোমাদের কি ক্লাস, তোমাদের পরীক্ষা কয়টা বাকি? ইন কোর্স পরীক্ষা কয়টা বাকি? ম্যাম সবগুলো। হ্যাঁ, সবগুলো ম্যাম। সবই তো বাকি, তাহলে ম্যাম আমার ম্যাক্সিমামই বাকি আমাদের। রাইট। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে আমার 8 তারিখটা তোমরা ফিক্স রেখো, ওখানে যাতে কোনো ইয়ে না হয়, ওটা ঠিক রেখো। যদি কোনো টিচাররা তো যারা বলবেন তো ডেট অ্যানাউন্স করবে, তখন বলবে যে আমার কোর্সটা 305 কোর্সটা 8 তারিখে হবে। সো তোমরা অন্য ডেট গুলো ওইভাবে নিবা, আমি আগেই বলে রাখলাম। ঠিক আছে, ওকে ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা জয়েন করতে থাকো। আর কিছু কিছু বলার থাকলে বলতে পারো। আর ইন কোর্সের যা সিলেবাস আগে দিয়েছি সেটাই থাকবে। এই তো। আর তোমাদের মধ্যে একজন মিড টার্ম পরীক্ষা দেয় নাই, তাকে আমি বলেছি ইন কোর্সের দিন, আমার নাম মনে নাই, ইন কোর্সের দিন সে অবশ্যই মিড টার্ম পরীক্ষাটা ইন কোর্সের সাথেই পরীক্ষার পরপরই দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তাহলে যদি কোনো প্রশ্ন না থেকে থাকে, আজকে আমরা আমাদের ক্লাসের ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম, ট্রেড পলিসিস, developing countries and trade policies in Bangladesh. আচ্ছা, সো আমরা যখন ট্রেড পলিসি আমরা বলছিলাম, তখন আমরা বলেছি শর্ট রিভিউ অফ বাংলাদেশ ট্রেড পলিসি। সেখানে আমরা ইম্পোর্ট পলিসি কি ছিল এবং ইম্পোর্ট পলিসিকে কিভাবে গ্র্যাজুয়ালি লিবারালাইজ করা হলো, কোটা ট্যারিফ কিভাবে আস্তে আস্তে রিমুভ করা হলো বা লিবারালাইজ করা হলো ইম্পোর্ট পলিসি, এবং তারপরে এক্সপোর্ট পলিসি আন্ডারে এক্সপোর্ট পলিসিতে কি ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন এক্সপোর্টারদের দেওয়া হয়েছিল, নন এক্সপোর্টার বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে টু ইনক্রিজ দ্য এক্সপোর্ট পারফরমেন্স অফ দ্য সেক্টর। অ্যান্ড সেখানে আমরা অনেকগুলো কথা বলেছি যে এইগুলো subsidized rate of interest on bank loan, duty-free import of machinery, raw materials, cash subsidy, exemption from value-added tax and all that, এগুলো সবকিছুই পলিসির আন্ডারে ছিল। এবং ট্রেড পলিসি মেজার্স include a set of generous support and promotional measures for export incentive schemes in Bangladesh। এবং এগুলোর আন্ডারে সমস্ত পলিসির আন্ডারে যে সমস্ত স্টেপস গুলো নেওয়া হয়েছিল, তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাংলাদেশ যখন WTO মেম্বার হয়, WTO মেম্বার হওয়ার ফলে যে সমস্ত সুযোগ সুবিধা এক্সপোর্ট সেক্টরে দেওয়া হয়েছে, তার ফলশ্রুতিতে এক্সপোর্ট সেক্টর ডেভেলপ করে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় এবং এক্সপোর্ট আর্নিং বাড়তে থাকে। সো এক্সপোর্ট আর্নিং বাড়া হচ্ছে বাংলাদেশের জন্য জিডিপিতে অবশ্যই কন্ট্রিবিউট করছে। সো আমরা আমাদের আগের লেকচারেও আমরা WTO মেম্বার হিসাবে বাংলাদেশের নন মেম্বার কান্ট্রির তুলনায় মেম্বার কান্ট্রিরা অনেক লাভবান হয় এবং
দেখা যায় যে বাংলাদেশের যে স্ট্যাটিস্টিক্স এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, সেখানেও দেখা যায় বাংলাদেশ একটা নির্দিষ্ট সময়ের ডেটাতে দেখা গেছে যে যথেষ্ট এক্সপোর্ট আর্নিং বেড়েছে, এবং তার ফলশ্রুতিতে আমরা অবশ্যই এক্সপোর্টের সাথে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এভরিথিং ইজ রিলেটেড, সেই জিনিসগুলো আমরা উল্লেখ করেছি। এবং আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসাবে বাংলাদেশ যে সুযোগ সুবিধাগুলি ডাব্লিউটিওর মেম্বার হিসাবে পাচ্ছিল, সেই জিনিসগুলো উল্লেখ করেছি। সেগুলো আমরা একটু ডিটেলে গেছি আগের আলোচনা, যদি আমি মনে করে দেখো। আচ্ছা, সেই আলোচনাগুলি আমরা যখন আলোচনাগুলো করেছি, সেক্ষেত্রে আমরা বলেছি যে বাংলাদেশ এলডিসি যে হিসাবে বাংলাদেশ যে গ্রাজুয়েট করে গেছে, যাচ্ছে, যে প্রসেসের মধ্যে দিয়ে গেছে, সেটা একটা খুব একটা ইন্টারেস্টিং। এবং ইউএন ডেফিনেশন অনুযায়ী এলডিসি হচ্ছে কতগুলো 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে ইনকাম লেভেল, তারপরে ভালনারেবল ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো সবগুলোই বাংলাদেশও পার করতে পেরেছে। এবং তারা রিকমেন্ডেড ফর এলডিসি, বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে গ্রাজুয়েট করে ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশকে তারা রিকমেন্ড করে, এবং 3 বছর পর পর এই একটা রিভিউ করে সিডিপি বলে, কমিটি অফ ডেভেলপমেন্ট পলিসি, দ্য কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সাবসিডিয়ারি বডি অফ ইউনাইটেড নেশনস। সেটা রিকমেন্ড করার ফলে দেখা গেছে 2018, 2018 পর 21-এ প্রতিটাতেই দেখা গেছে বাংলাদেশ এই 3টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পেরেছে। এবং ফাইনালি যে টার্গেটটা ছিল, সে যে বাংলাদেশ হচ্ছে 2024-এ গ্রাজুয়েট করে যাবে, এলডিসি গ্রাজুয়েট করে যাবে। আফটার গ্রাজুয়েশন দ্য কান্ট্রি উইল নো লঙ্গার be entitled to enjoy the LDC specific special benefits from the international community and system. এগুলো আমরা আগের লেকচারে আলোচনা করেছি, এবং তোমাদের বলেছি যেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য তোমাদের স্পেসিফিক কোনো বই আমি বলতে পারছি না, কিছু লেকচার নোটস, আর আজকে আমি তোমাদের কিছু স্লাইড শেয়ার করব, কিছু লেটেস্ট ধরো একটু আমাদের যে পত্রিকা, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে একটু আমি তোমাদের স্লাইড শেয়ার করব, সেগুলো তোমাদের হেল্পফুল হবে। সো এটার জন্য তোমাদের কোনো স্পেসিফিক বইয়ের কথা বলতে পারছি না আর কি। যাই হোক, আমরা তাহলে এলডিসি স্পেসিফিক বেনিফিট গুলো বাংলাদেশে পেয়েছে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ যে সুবিধাগুলো থেকে, তার মানে এলডিসি গ্রাজুয়েট করে গেলে সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে, তাই না? এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন যে বিষয়বস্তু, যে সুযোগ সুবিধাগুলি বাংলাদেশ পেয়েছে, মেইন যে এলডিসি হিসাবে যে সুবিধাগুলো পেয়েছিল, সেগুলো হচ্ছে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস, স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, SNDT under WTO, trade-related capacity building, duty-free and quota-free market access, GSP সুবিধা, special market access facilities for LDC members in various RTS, regional trade agreement and SAFTA, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের মার্কেট অ্যাক্সেস বাংলাদেশ পেয়েছে। সো এই সুযোগ সুবিধাগুলো থেকে, এলডিসি স্পেসিফিক সুবিধাগুলো থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বেরিয়ে আসতে হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের আলোচনার মধ্যে অলরেডি আমরা এনেছি। এখন এই বেনিফিট গুলো, দিস ইজ আ হিউজ বেনিফিট, যে এই সুযোগ সুবিধাগুলি বেনিফিট গুলো পেয়ে যাওয়ার কারণে, প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসের কারণে বাংলাদেশ যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি যে সুবিধা ছিল, তার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে ফ্রি বেনিফিট পেয়েছে, তারপর ডেভেলপ কান্ট্রি গুলোতে বেনিফিট পেয়েছে, এবং ইন্ডিয়া, চায়না, সাউথ কোরিয়া এসব গুলো থেকেও বাংলাদেশ কি রে ভাই পড়বি না? ঠিক আছে। So as a result, around 70% of Bangladesh export is carried on under the duty-free, quota-free facilities. This is a huge benefit and is one of the reasons why export earnings of Bangladesh have steadily been increasing. আমি জিনিসগুলো আগে বলেছি, তবুও আমি একটু সিকোয়েন্সটা মেনটেন করার জন্য আগের কথাগুলি আবার বলছি। তারপর আমরা বলেছি যে বাংলাদেশ এরকম একটা সিচুয়েশনে, তার মানে হচ্ছে 2024-এ যখন বলা হচ্ছে যে এটা গ্রাজুয়েট করে যাবে, কিন্তু এর মধ্যে যে করোনা, কোভিড প্যান্ডেমিক এবং নানান 2024-এর যে জুলাই অভ্যুত্থান, এই সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশের একটু ডিলে করা হয়, যে 2024 না 2026-এ গিয়ে বাংলাদেশ গ্রাজুয়েট করবে নভেম্বরে।
সো এই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি টার্গেট হচ্ছে 2026 2024 নয়, এবং বাংলাদেশ উইল গ্রাজুয়েট ফ্রম এলডিসি স্ট্যাটাস। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু শেয়ার করি তোমাদের, এইটুকু তো আমরা আগের ক্লাসে শেয়ার করেছি। তাহলে আমাদের ইয়ে হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েট করে গেছে, যে এই বাংলাদেশ সহ আরো পৃথিবীর অনেক দেশই এলডিসি স্ট্যাটাস লাভবান হয়। কোন সময়? 1971। সো 1971-এ এলডিসি স্ট্যাটাস যখন লাভবান হয় বাংলাদেশ বা অন্যান্য দেশগুলো, এলডিসি স্ট্যাটাসটা এটা কি হয়, তার ফলশ্রুতি কি হয়েছিল, সেটা আমরা একটা ডেইলি স্টাডি, একটা লেখা থেকে আলোচনা করছি। সেটা হচ্ছে এলডিসি স্ট্যাটাস আনলক্স ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স including trade preferences, concessional finance, technical assistance, and prioritization in aid allocation. So, এই সুবিধাগুলো এলডিসি স্ট্যাটাসের কারণে এই দেশগুলো পাবে, এবং buffering against shocks and creating openings for investment, trade, and institutional strengthening. These measures are a lifeline for countries facing vulnerabilities due to geography, climate exposure, fragility, or conflict. The ultimate goal is graduation from LDC status, which triggers a transition period during which countries prepare to phase out ISMS. So ISMS হচ্ছে ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স। এই যে ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স যেগুলো হচ্ছে ট্রেড প্রেফারেন্সের ক্ষেত্রে ডিউটি ফ্রি, কোটা ফ্রি, কিংবা কনসেশনাল ফিনান্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, প্রায়োরিটাইজেশন ইন এইড অ্যালোকেশন, এই যে মেজার্স গুলো থেকে বেরিয়ে আসতে যাতে পারে, সেটাই হচ্ছে গ্রাজুয়েশন, এবং আলটিমেট গোল ইজ গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস। সো এলডিসি স্ট্যাটাসটা কেন দেওয়া হয়েছিল? এলডিসি স্ট্যাটাসটা এই কারণেই দেওয়া হয়েছিল যে এই দেশগুলো ভালনারেবল, এবং তারা ট্রেড, ইনভেস্টমেন্ট সবকিছুতে পিছিয়ে আছে, এবং তাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এই ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স গুলো তাদেরকে দেওয়া যেতে পারে। কিভাবে? সেটা হচ্ছে এই গ্রাজুয়েশন পিরিয়ড একটা থাকবে, সেই সময়টাতে তারা যদি এই রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল করতে থাকে, তখন তারা আস্তে আস্তে এই সাপোর্ট গুলো আস্তে আস্তে গ্রাজুয়ালি উঠিয়ে ফেলা হবে। সো দ্য আলটিমেট গোল ইজ গ্রাজুয়েশন। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আলটিমেট গোল হচ্ছে গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস which triggers a transition period during which countries prepare to phase out ISMS. তার মানে এই যে ট্রানজিশন পিরিয়ডটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং তাদেরকে ওই অবস্থায় রেখে দেওয়া যাবে না, বরং একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে তারা বেরিয়ে আসবে। সো তখন ফেজ আউট হয়ে যাবে ISMS। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে দিস ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের ভিত্তিতে এই এলডিসি স্ট্যাটাস এই সমস্ত গুলোকে দেওয়া হলো 1971-এ, তোমাদের আগেই বলেছি অনেকগুলো দেশকে দেওয়া হয়েছে, যে এই দেশগুলো এলডিসি। This framework was designed to help countries move out of extreme structural disadvantages. But has it worked? এই যে এলডিসি স্ট্যাটাস তাদেরকে দিয়ে, তাদেরকে যে মানে সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স দেওয়া হচ্ছে, এগুলো কি ওয়ার্কআউট করেছে? Has it worked? The picture is mixed. Today, some LDCs have advanced toward graduation, but many remain stuck. LDC host about 12% of the world's population. তার মানে সব এলডিসি গুলো যদি মিলিয়ে বলি, LDC host about 12% of the world's population, including 27% of its refugees. এর মধ্যে আবার রিফিউজিও আছে। But generate less than 2% of global GDP. খেয়াল করো, but generate less than 2% of global GDP and 1% of world trade. So what is the significance? এই ডেটাটার সিগনিফিকেন্সটা কি? বলো, কথা বলতে হবে।
Easy data LDC hosts about 12% of the world's population, including 27% of the refugees, but generate less than 22% of global GDP and 1% of world trade. Are you listening to me? পপুলেশন Are you listening to me? জিডিপি রেশিও অনেক কম, এটা বলতেছে। হ্যাঁ, যদি এলডিসি তে 12% অফ ওয়ার্ল্ড পপুলেশন থাকলেও তাদের জিডিপিতে ওয়ার্ল্ড জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন মাত্র 2% এবং তারা ওয়ার্ল্ড ট্রেডে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 1%, রাইট? সো ইট ইজ আ ফ্রাস্ট্রেটিং পিকচার এবং এই ইমব্যালেন্সেস রিভিল দ্য লিমিটস অফ দ্য কারেন্ট গ্রাজুয়েশন মডেল। কারেন্ট যে গ্রাজুয়েশন মডেল, সেই মডেলের যে লিমিটটা, সেই লিমিট বা কনস্ট্রেইন না বলে লিমিট বলতে পারি, imbalance reveal the limits of the current graduation model, which overlooks the structural realities, keeping many countries trapped in underdevelopment. To be truly fit for purpose, the LDC paradigm, এই যে এলডিসি প্যারাডাইমটার কথা বলা হচ্ছে, যে এলডিসি গ্রাজুয়েশন, এলডিসি প্যারাডাইম, এই যে এলডিসি প্যারাডাইম প্রচার করা হচ্ছে, মাস্ট বি আপডেটেড টু বেটার রিফ্লেক্ট দিস ভালনারাবিলিটিস, রিকগনাইজ ডাইভার্স ট্রাজেক্টরিজ and align support with today's challenges. থেকে আরো মোর ভালনারাবিলিটি গুলিকে রিফ্লেক্ট করে ডাইভার্স যে সমস্ত বিপর্যয়গুলো আছে এবং এইগুলোর উপর ভিত্তি করে এলডিসি প্যারাডাইমটাকে আরো আপডেটেড ওয়েতে উপস্থাপন করতে হবে বা আপডেটেড ওয়েতে দেখতে হবে। আচ্ছা, এটা হলো আমরা এলডিসির যে লিমিটটা বলছি। তো দ্য আনইভেন পাথ অফ গ্রাজুয়েশন প্রোগ্রেস, তার মানে গ্রাজুয়েশন প্রোগ্রেসটাকে আনইভেন, একরকম না। তাহলে কি ধরনের পাচ্ছি আমরা? আমরা ডেটা দেখি। To determine whether countries should retain LDC status or be considered for graduation, the UN Committee for Development Policy, CDP, reviews the list of LDCs every 3 years. সবগুলোকেই প্রতি 3 বছর ধরে পরপর রিভিউ করে, ইউজিং 3 ক্রাইটেরিয়া, যেগুলো আমি বলেছি একটু আগে। সেগুলোর মধ্যে হচ্ছে পার ক্যাপিটা, জিডিপি পার ক্যাপিটা, হিউম্যান অ্যাসেট অ্যাসেসড through health, nutrition, and education indicators, and environmental and economic vulnerability captured through the Environmental Vulnerability Index, EVI. And countries qualify for graduation after meeting thresholds in 2 of the 3 categories. In 2 consecutive reviews, as of late 2025, এই 2025 মানে শেষে এসে দেখা যায় যে only 8 countries have managed to exit the group of LDCs এবং 44 remain. তার মানে 8টা দেশ গ্রাজুয়েট করার প্রসেসের মধ্যে দিয়ে আছে, তার মানে তারা কোয়ালিফাই করেছে এই ক্রাইটেরিয়া গুলো, কিন্তু 44টা দেশ এটা কোয়ালিফাই করে নাই, তারা এলডিসি রয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, 6 কান্ট্রিজ এর মধ্যে বাংলাদেশ একটা, তাহলে ইটস এ গুড থিং, গুড নিউজ, বাংলাদেশ আছে এবং আরো অন্যান্য দেশ আছে। আচ্ছা, গেল। এবং এই দেশগুলির মধ্যে এগুলোর নাম আছে, যে দেশগুলো আমি নাম বলছি না। These countries have met the graduation criteria but deferred their exit due to political or structural changes. এবং এই দেশগুলির মধ্যে বেশিরভাগই তাদের গ্রাজুয়েশন পাইপলাইনে আছে, বা তাদের পলিটিক্যাল কারণে, এবং অনেকগুলো দেশ আবার তাদের রিমোটনেস, স্মল সাইজ এবং ক্লাইমেট রিস্ক এসবের কারণে তারা ডিলে করেছে। সো গ্রাজুয়েশন প্রসেসের পাইপলাইনে আছে, বাট এটা মানে remain there in the graduation pipeline for nearly 2 decades, reflecting the compound effects of remoteness, small size, exposure to climate risk. দেখো এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই হাইলাইটেড হওয়া উচিত, যেটা কিনা এই আর্টিকেলটাতে প্রকাশ করা হয়। সো ডেভেলপিং স্ট্যাটাস, এই দেশগুলো, যে দেশগুলো হচ্ছে small island country, developing status, SIDS, have remained in the graduation pipeline for nearly 2 decades, reflecting the compound effects of remoteness. অনেক দূরবর্তী জায়গায়, দ্বীপ এলাকা, ছোট দেশ,
small size and exposure to climate risk এই সমস্ত vulnerable অবস্থায় অনেক দেশ আছে। So despite meeting these thresholds in all three categories since 2018, Myanmar graduate করার প্রসেসে আছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে এটা যাচ্ছে পারছে না, সো ডিফার দ্য পলিটিক্যাল আনসার্টেনিটি করার কারণে এটা ডিফার করেছে। এবং আমরা বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ 2026-এ এটা গ্রাজুয়েট করে যাবে। সো এই ব্যাপারগুলোকে ফোকাস করে দেখা গেছে যে কতগুলো ইস্যু বেরিয়ে আসছে, যে এই দেশগুলো প্রসেসে আছে, পাইপলাইনে আছে, বাট স্টিল তারা গ্রাজুয়েট করে এখনো আসতে পারছে না। সো এই যে ল্যান্ডলক কান্ট্রি, তারপর আরো অন্যান্য যে বললাম যে স্ট্রাকচারাল কতগুলো ডিফিকাল্টিজ আছে, এগুলো হচ্ছে বাধা সৃষ্টি করছে। সো গ্রাজুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে এই জিনিসগুলো তাদের চ্যালেঞ্জ হয়ে আসছে, এবং এগুলোকে আমাদেরকে উল্লেখ করতে হবে যে কেন তারা গ্রাজুয়েট করে আসতে পারছে না। সো the slow pace of graduation is not a function of inadequate effort on the part of LDCs. Rather, it reflects the weaknesses of the model itself. So what is the weakness of the model? আমরা এতদিন পর্যন্ত এটা উইকনেস সম্পর্কে, লিমিটেশন সম্পর্কে আমরা আলোচনাই করি না। আমরা বারবার বলছি যে গ্রাজুয়েট করে যেতে হবে, গ্রাজুয়েট করতে পারছে না কেন সেটা বলছি, বাট there are some weaknesses of the model itself. Specifically, the graduation criteria reward relatively short-term gains in economic and social indicator. তার মানে short-term gainটাকে দেখা হচ্ছে গ্রাজুয়েশন ক্রাইটেরিয়ার মধ্যে in economic and social indicators, and downplay, কোনটাকে downplay করছে? The impact of conflict exposure, remoteness, climate and peace, and security risk, all realities many LDCs face. সেই রিয়ালিটি গুলোকে উল্লেখ করা হচ্ছে না বা ডাউনপ্লে করা হচ্ছে, যার কারণে এই তারা সেগুলোকে হাইলাইট করা হচ্ছে না। সো দ্য ইবিআই থ্রেশহোল্ড, যে ভালনারেবিলিটি থ্রেশহোল্ড যেটা বলা হচ্ছে, while helpful does not necessarily fully capture these dimensions. Fully capture করছে না এই ডাইমেনশন গুলোকে either. So ISMS likewise fall short, focusing heavily on trade preferences and concessional finance rather than addressing the challenges that impede sustainable progress. By penalizing countries for conditions they cannot easily change, the LDC paradigm keeps them at the bottom of the development ladder. বুঝতে পারলাম তোমাদেরকে? কে বুঝতে পেরেছে বলো? So এই প্যারাগ্রাফটা is very important. The graduation criteria reward relatively short-term gains in economic and social indicator. ওই যে vulnerability index যদি বলি, বা per capita GDP বা human development, এগুলো হচ্ছে ইন্ডিকেটর গুলো হচ্ছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইন্ডিকেটর গুলো হচ্ছে শর্ট টার্ম গেইন দেখাচ্ছে, এবং ডাউনপ্লে দ্য ইম্প্যাক্ট অফ কনফ্লিক্ট এক্সপোজার, রিমোটনেস, ক্লাইমেটের যে ব্যাপারগুলো আছে, ক্লাইমেট চেঞ্জ, এবং পিস অ্যান্ড সিকিউরিটি রিস্ক, অনেক যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলিতে সেগুলোতে পিস অ্যান্ড সিকিউরিটির অভাব আছে, অল রিয়ালিটিস মেইনলি এলডিসি তারা ফেস করছে। দ্য ইবিআই থ্রেশহোল্ড যেটা আছে, যে থার্ড thresholdটা, while helpful, যদিও helpful, does not necessarily fully capture these dimensions either. So ISMS likewise fall short, focusing heavily শুধুমাত্র trade preference, concessional finance অর্থাৎ ট্রেড রিলেটেড ইস্যুগুলোর উপরই ফোকাস করছে, অ্যাড্রেস করছে না, অন্যান্য চ্যালেঞ্জ গুলোকে অ্যাড্রেস করছে না শুধু সাস্টেনেবল প্রোগ্রেসের জন্য। সেই জন্যই অনেক দেশ স্ট্রাকচারাল যে বটলনেকস গুলো সেগুলো রয়ে গেছে, এবং এলডিসি যে প্যারাডাইম keeps them at the bottom of the development ladder. So এই কারণে তারা অনেকে বেরিয়ে আসতে পারছে না। ঠিক আছে? Okay. So graduation must reflect a country's capacity to absorb shocks, recover and sustain progress despite conflict, climate exposure, or geographic disadvantages.
Here are some elements that policymakers at national, regional, global levels should prioritize to create a more responsible and equitable framework. So, modernize how vulnerability is measured, সেই জিনিসগুলোকে আরো হাইলাইট করতে হবে এবং promote a cross-pillar approach to resilience. The LDC agenda must move beyond economic metrics ছাড়াও আরো এর বাইরে যেতে হবে to integrate climate action, governance, peace and security, and social inclusion as equal pillars of the progress. These would better capture the links between economic performance, environmental stability, and institutional strength, aligning international support with the ambition of the 2030 agenda. বুঝতে পারছো কিছুটা? হ্যাঁ স্টুডেন্টস, কিছুটা হলে বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, দ্যাটস গুড। শাহজাদি রেসপন্ড করার জন্য, তোমরা যদি কিছু কিছু রেসপন্ড করো তাহলে বুঝি যে আমি তোমরা বুঝছো, বা না বুঝলেও অ্যাটলিস্ট তোমরা আছো রুমে। এবং সব তো আর এক ক্লাসে সবকিছু বুঝে যাবে না, হয়তো তোমরা পড়বে তারপরে আরো কিছুটা রিয়ালাইজ করতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল আমাদের প্রেজেন্ট সিনারিওটা আমরা দেখলাম। হ্যাঁ, প্রেজেন্ট সিনারিওটা দেখে আমরা বাংলাদেশ তো এখন গ্রাজুয়েট করার একটা পথে আছে, তাহলে বাংলাদেশ কি কি চ্যালেঞ্জ ফেস করছে এবং সেটা কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে আরো কিছু আলোচনা বর্তমানে হচ্ছে। এবং সেই আলোচনার একটা প্রেক্ষাপটে আমরা বলছি যে বাংলাদেশ ট্রেড পলিসিটাতে কি কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। এবং সেখানে আমরা ফার্মাসিউটিক্যালের কথাটা এসছে যে এক্সাম্পশন অফ TRIPS agreement. LDCs have been exempted for providing protection to IPRs until July 1 থেকে 2021 পর্যন্ত, এবং 2033 পর্যন্ত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এর ক্ষেত্রে এক্সাম্পশন পাবে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ এটা থেকে আর এক্সাম্পশনটা পাবে না। অর্থাৎ যে যেটা তোমাদের বলেছিলাম যে প্রপার্টি রাইট, সব কোনো কেউ নতুন কিছু আবিষ্কার করলে তার একটা প্রপার্টি রাইট সেটা সে উপভোগ করবে, সেইটা এক্সাম্পশন বাংলাদেশকে দেওয়া হয়েছিল। তো বাংলাদেশ কিন্তু এর পরবর্তীতে সে প্রপার্টি রাইটটা পাচ্ছে না। ওকে, সো এইটার কারণে কি বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সস্তায় মেডিসিন বানাতে পেরেছে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তৈরি করতে পেরেছে, এবং এটাও বলা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অফ দ্য কান্ট্রি ইজ নাও এবল টু মিট মোর দেন 95% অফ দ্য ডোমেস্টিক রিকোয়ারমেন্ট। সুতরাং এটা আমরা ডাব্লিউটিওর যে এলডিসি ডাব্লিউটিওর মেম্বার হিসাবে এবং এলডিসি স্ট্যাটাসের কারণে আমরা এটা থেকে লাভবান হয়েছি। আচ্ছা, এটা থেকে আমরা আমাদের বের হয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, এখন যেটা বলেছি, আফটার গ্রাজুয়েশন এলডিসি স্ট্যাটাস বাংলাদেশ উইল নো লঙ্গার বি এন্টাইটেলড টু অ্যাভেল ইটসেলফ দ্য এলডিসি স্পেসিফিক যে সুবিধা এগুলো পাচ্ছে না। In order to face the post-LDC challenge, some actions or initiatives must be considered by the government. Government কি করতে পারে সেটা একটু বলি। First, as European Union is the largest export destination for Bangladesh, initiative should be taken to achieve GSP plus facility under the European Union GSP. When GSP সুবিধা আমরা যেটা পেতাম সেটা হচ্ছে এভরিথিং বাট আর্মস ছাড়া সবকিছুতেই আমরা duty free, quota free access পেতাম, and European Union will continue to provide facilities under the EBA scheme for an additional 3 years after graduation. এটা বলা হয়েছিল 2027 পর্যন্ত দিবে, and এই আর্মস ছাড়া সবকিছুতেই ডিউটি ফ্রি, কোটা ফ্রি যে সুবিধাটা সেটা আমরা পেতাম। কিন্তু এর পরে তো আমাদের 27-এর পরে তো আমাদেরকে আমরা গ্রাজুয়েট করে গেলে আমাদেরকে এই সুবিধাটা দিবে না, তখন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে জিএসপি যে সুবিধা প্লাস যে সুবিধাটা সেটা আমাদের অ্যাভেল করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ডেভেলপ কান্ট্রিগুলো জিএসপি প্লাস সুবিধাটা দিয়ে থাকে, সেই সুবিধাটা অ্যাভেল করার জন্য আমাদের কি করতে হবে যে সো আন্ডার দ্য জিএসপি প্লাস scheme, European Union provides duty-free facilities to 66% of the total products. However, for achieving GSP status, পাওয়ার জন্য কি করতে হবে? A country needs to fulfill some requirements. কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এখন আমরা যদি জিএসপি থেকে জিএসপি প্লাস সুবিধা পেতে চাই 2027-এর পরে, ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস among others are fulfilling vulnerability criteria
and ratification of 27 international conventions. এটা কি? সেটা হচ্ছে তাহলে আমাকে দেখাতে হবে যে আমরা স্টিল ভালনারেবল। ঠিক আছে, তো আমাকে দেখাতে হবে যে আমাদের দেশ স্টিল ভালনারেবল, সেটা জিএসপি প্লাস স্ট্যাটাস দেখাতে হলে সো ফুলফিলিং ভালনারেবিলিটি ক্রাইটেরিয়া এন্ড রাটিফিকেশন অফ 27 ইন্টারন্যাশনাল কনভেনশন। 27টা ইন্টারন্যাশনাল কনভেনশন কি? একটা হচ্ছে 7 ইউএন কনভেনশনস অন হিউম্যান রাইটস, হিউম্যান রাইট ফুলফিল করতে হবে। 7টা ইউএন কনভেনশনের 7টা কনভেনশনের মধ্যে এটা আছে যে মানুষের মানবাধিকার রক্ষা যে রাইট সেটা এনশিওর করতে হবে। 8 আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন শ্রমিকদের যে অধিকার সেটা বাস্তবায়ন রক্ষা করতে হবে। and 8 conventions on environmental protection and 4 conventions on good governance. Good governance এর কনভেনশনে গিয়ে আমরা ফেলিওর, তাই না? কি বলো তোমরা? গুড গভর্নেন্সের কনভেনশনে যদি আমরা ফেলিওর হই তাহলে কি আমরা জিএসপি প্লাস স্ট্যাটাস পাবো? কি মনে হয় তোমাদের? আচ্ছা, না পাবো। ম্যাম। নো ম্যাম। আচ্ছা, না, তাহলে এটা একটু বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা ট্রেড করতে হলে আমরা এলডিসি গ্রাজুয়েট করে যাব, আমরা এখন ডেভেলপিং কান্ট্রি হব অথবা আমরা মিডল ইনকাম কান্ট্রি হব, আমাদের কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে এবং আমাকে প্রমাণ করতে হবে যে আমাদের গুড গভর্নেন্স আছে। আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই যে আইএলও বা এই সমস্ত ইউএন কনভেনশন যেগুলো, এগুলো আমাদের বাস্তবায়ন করছি আমরা, তাহলে এবং প্লাস আমরা স্টিল ভালনারেবল যে অবস্থা সেই ভালনারেবিলিটি ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করতে হবে, তাহলে আমাদেরকে তারা এই সুবিধাটা দিবে। তাহলে দিস ইজ আ ভেরি গুড, দিস ইজ আ চ্যালেঞ্জ এবং আমাকে এই চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য এই রিকোয়ারমেন্টটা এবং এটাকে আমাকে এনশিওর করতে হবে এবং দেখাতে হবে, রাইট? সো এটা একটা বড় ব্যাপার। সেকেন্ড হচ্ছে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর আরটিএ অর্থাৎ রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট গুলোর দিকে আমরা ঝুঁকতে পারি, এই দিকে আমরা করতে পারি উইথ পটেনশিয়াল ট্রেডিং পার্টনার, ট্রেডিং পার্টনারদের সাথে আমরা ট্রেড করতে পারি। হ্যাঁ, মেবি কনক্লুডেড ফর সিকিউরিং মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা ফ্রি ট্রেড করতে পারি কোন কোন দেশের সাথে। আমাদের রিজিওনাল ট্রেডিং এগ্রিমেন্টের মাধ্যমে আমরা মার্কেট অ্যাক্সেস পেতে পারি। ইন দিস কানেকশন অ্যাক্টিভিটিস রিলেটেড টু ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্টস and markets may be streamlined and strengthened. So আমরা এই অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, থার্ড, ওভারঅল কম্পিটিটিভনেস নিডস টু বি এনহ্যান্সড। তার মানে আমরা এখন যখন এই সুবিধাগুলো পাবো না, এই যে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসটা পাচ্ছি না, আমরা কম্পিটিটিভনেস আমাদের থাকতে হবে। আমাদের কম্পিটিটিভনেসটা থাকতে হলে আমাকে আমাদের দেখাতে হবে যে আমরা অন্য দেশের সাথে যেমন ট্রেড করব, আমাদের ইকুয়ালি কোয়ালিটি গুড প্রাইস কম্পিটিশন সবটাতে আমাদের টিকে থাকতে হবে। সো ওভারঅল কম্পিটিটিভনেস নিডস টু বি এনহ্যান্সড বাই ইমপ্রুভিং বিজনেস ক্লাইমেট। সেটা কিভাবে সম্ভব? দেশের অভ্যন্তরে বিজনেস ক্লাইমেট এনশিওর করতে হবে, ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, বিল্ডিং নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার and establishing modern trade facilitation system to reduce cost of production as well as cost of doing business. In a মানে সামারি আমরা এই প্যারাগ্রাফটাতে আমরা খুব সংক্ষেপে সবকিছু বলে ফেলছি। অর্থাৎ নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, বিজনেস ক্লাইমেট ইমপ্রুভ করতে হবে এবং মডার্ন ট্রেড ফ্যাসিলিটেশন সিস্টেম এস্টাবলিশ করতে হবে টু রিডিউস কস্ট অফ প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট অফ ডুইং বিজনেস। কস্ট অফ ডুইং বিজনেস আমাদের দেশে অনেক বেশি, সুতরাং এগুলোকে আমাদের এনশিওর করতে হবে। এই ফোর্থ যে এটা প্যারাগ্রাফটা এটা আমি কেটে দিব, এটা আমি ডিলিট করে দিব, এটা লাগবে না, কারণ আমরা কোভিড-19 প্যান্ডেমিক থেকে বেরিয়ে এসে আমরা এখন এখানে বলা হচ্ছে যে আমাদেরকে কনসিডার করতে হবে ডেফার করার জন্য, কারণ এটা 2024-এ হওয়ার কথা ছিল, সেটা আসলে অলরেডি আমরা ডেফার করাই হয়েছে এবং এখন আর কোনোভাবে এটা ডেফার করা হবে না, সেটা 26-এই যাচ্ছে। সো 2026-এ এটা হচ্ছে। and considering global economic fallout, এই অবস্থাটা যেহেতু হচ্ছে সেই জন্য আমাদের দেশের জন্য আমরা পেয়েছি, আমরা ডিফার করেছি অলরেডি 2 বছর, আমরা 24 ছিল 26-এ এসেছি, সো 26-এ এটা ডিফার করে এটা গ্রাজুয়েট করে যাবে। সো at the end the government needs to formulate
a pragmatic LDC graduation strategy for a smooth transition by avoiding the middle income trap. So লাস্টে আমরা কি বলছি, শেষে যে গভর্নমেন্টকে এমন ভাবে একটা প্র্যাগমেটিক এলডিসি গ্রাজুয়েশন স্ট্র্যাটেজি নিতে হবে, বাস্তবতা উপর নির্ভর করে একটা স্ট্র্যাটেজি নিতে হবে, এবং সেটার ফলে যেন একটা স্মুথ ট্রানজিশন হয়। সো ট্রানজিশনটা যেন স্মুথ হয়। এখানে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এটাকে বলা হচ্ছে STS, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। সো শব্দটা হচ্ছে STS, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। এস লিখে ফেলো তাহলে, স্মুথ ট্রানজিশন strategy, which is very important. তাহলে কি যে অ্যাভয়েড মিডল ইনকাম ট্র্যাপ, যেটা মিডল ইনকাম ট্র্যাপ, তার মানে আমরা এখন তো মিডল ইনকাম কান্ট্রি হিসাবে ট্রিটেড হব। সো মিডল ইনকাম কান্ট্রি হলে তখন আমরা তো কিছু কিছু সুবিধা পাবো না, এবং এই মিডল ইনকাম কান্ট্রি যখন হয়ে যাব তখন আমরা সেই সুবিধাগুলি না পেলে আবার ট্র্যাপে না পড়ে যাই। সো why it is called a trap? ট্র্যাপ মানে হচ্ছে যে হঠাৎ করে নিচে পড়ে যাওয়া, তাই না? আমি এলডিসি ছিলাম, আমি হঠাৎ করে মিডল ইনকাম কান্ট্রি হলাম, কান্ট্রি হয়ে বেশ মনে হচ্ছে যেন বেশ ভালোই একটা সুনাম পেয়েছি আমরা, পৃথিবীর অন্য দেশ আমাদের সম্মান করছে যে হ্যাঁ তোমরা ডেভেলপিং কান্ট্রি, তোমরা সাকসেসফুল, তোমরা পেরেছো, ইউ কুড অ্যাচিভ ইট, হ্যাঁ, যে তোমরা স্ট্যাটাস অ্যাচিভ করতে পেরেছো। সো তোমরা এবং করতে করতে হঠাৎ দেখা গেল আমরা আবার মিডল ইনকাম ট্র্যাপেই না পড়ে যাই। কেন মিডল ইনকাম ট্র্যাপে কেন পড়ে যাব, কি মনে হয়? ম্যাম, মিডল ইনকাম থেকে আর কখনো প্রোগ্রেস করতে পারবো না, মানে ওখানেই পড়ে থাকবো। ট্র্যাপে পড়ে যেতাম। ট্র্যাপ মানে হচ্ছে একটা মানে ফাঁদের মধ্যে পড়ে গেলাম, তাই না? কারণ পড়ে যাব কেন? ম্যাম, যদি আমরা মিডল আমি ইনকাম আসছি, থেকে তাহলে হচ্ছে আমরা যদি ট্র্যাপে কেন পড়লাম? ম্যাম, হ্যাঁ বলো। আমরা তো অনেক সুযোগ সুবিধা হারাচ্ছি না, তারপরে মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যাওয়া মানে এরপরে আমরা আর উন্নতি করতে পারবো না, যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা এখন আর পাচ্ছি না, রাইট, এরপরে হায়ার ইনকামে আর যেতে পারবো না। এক্স্যাক্টলি। সো মিডল ইনকাম ট্র্যাপ থেকে আমরা বেরিয়ে যদি না আসতে পারি, দ্যাট ইজ আ ডিজাস্টার ফর দ্য কান্ট্রি। সো আমাদেরকে কিন্তু এমন ভাবেই স্ট্র্যাটেজি নিতে হবে যেটা কিনা there will be a smooth transition স্ট্র্যাটেজি হয়। এই জন্য বলে এটাকে বলা হচ্ছে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, যার কারণে যেন মিডল ইনকাম আমরা খুব খুশি হয়ে, খুব এক্সাইটেড হয়ে, আমরা খুব হ্যাঁ আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা চ্যালেঞ্জ ফেস করতে পারবো। বাট আমরা যখন রিয়েলিটিতে বাস্তবতা যখন ফেস করব, দেখবো যে আমরা অনেক কম্পিটিশনে অনেক কিছুতে টিকে থাকতে পারছি না, তখন আমরা মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যাব, এবং এইভাবে আমরা বের হয়ে আসতে পারবো না তখন এই ট্র্যাপটা থেকে। ওকে, এবং এবং ডেভেলপিং কান্ট্রি থেকে আমরা ডেভেলপ কান্ট্রির যে প্রসেসটা, এটার মধ্যে আসতে পারবেন। আচ্ছা, এখানে গ্রাজুয়েট করার একটা সুবিধা হচ্ছে যে অ্যাডভান্টেজ বা বেনিফিট হচ্ছে যে আমরা তো অবশ্যই হচ্ছে একটা সুনাম দেশের জন্য, হ্যাঁ, এটা কান্ট্রির একটা রেপুটেশন, এটা একটা বলতে হবে তোমাদেরকে। এবং এটা তার ফলে কি হবে, আমরা অন্য দেশে আমাদের দেশে ইনভেস্ট করতে, যেমন চায়না আমাদের দেশে এখন জুট সেক্টরে ইনভেস্ট করতে চায়, হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে আমাদেরকে শ্রমিকদের নিতে চাইবে, রেমিটেন্স আমরা পাবো, তারপরে আমরা ক্রেডিট রেটিং এ আমরা ইমপ্রুভ করব। সো গ্রাজুয়েশন would improve Bangladesh credit ratings, enabling it to borrow money on international markets at lower rates. সুতরাং আমরা লোয়ার রেটে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লোন নিতে পারবো। এবং সো এইটার পলিসি দেখা যাচ্ছে this credit rating will be very helpful in future. It will be simpler to conduct business and with other nations and obtain assistance through this type of loan.
সো এবং আমাদের এটা একটা ইনভেস্টমেন্টের একটা বড় জায়গা হবে, এটা আমরা আশা করতে। এটা হচ্ছে আমাদের বেনিফিট আমরা গ্রাজুয়েশনে, বাট চ্যালেঞ্জ গুলোকে আমরা বেশিরভাগ হাইলাইট করছি, ঠিক তাই না? সো আমরা চ্যালেঞ্জ গুলোকে বেশি হাইলাইট করছি, এবং এইটা স্মুথ যেন ট্রানজিশন হয় সেটার উপরে আমাদের এমফাসিস দিতে হবে। সেই আলোচনা করতে গিয়ে আমি আজকের আরেকটা দৈনিক পত্রিকায় আমি আরেকটা লেখা পেয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো জাস্ট তোমাদের শেয়ার করছি, তোমরা অ্যান্সার লেখার সময় তোমাদের যেটা মনে হবে যে এটা যে অংশগুলো, সবটাই লাগবে না, যে অংশগুলা অ্যান্সারের মধ্যে আমার প্রশ্নের সাথে রিলেভেন্ট হবে সেই অংশগুলা তোমরা তোমরা উল্লেখ করবে। আচ্ছা, এলডিসি উত্তোলন পরবর্তী সময় পাট, চামড়া, ঔষধ ও কৃষি খাতের জন্য কর, ঋণ, ইউটিলিটি খরচ কমানোর পরিকল্পনা আছে। এই যে একটা আলাদা করে সেক্টর ওয়াইজ কিছু পরিকল্পনা নিয়েছে আন্তঃ মন্ত্রণালয়। আচ্ছা, জাতিসংঘের বাণিজ্য আংটাড, যেটা জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা, এটা আংটাড গত মাসের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশে 2026 সালের 24শে নভেম্বর এলডিসি থেকে উত্তোলন হওয়ার কথা রয়েছে, এবং উত্তরণের জন্য জাতিসংঘ 3টা মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। আচ্ছা, গেল। এখন স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর বাংলাদেশকে রপ্তানি নীতি, মানে আমাদের যে এক্সপোর্ট পলিসি, এটা বদলে ভর্তুকি নির্ভর কাঠামো থেকে সরে এসে উদ্ভাবন, সামথিং ইনোভেশন, উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি অ্যান্ড হাইটেক শিল্পায়নের দিকে জোর দিতে হবে, এমন সুপারিশ করেছে আন্তঃ মন্ত্রণালয় কমিটি। তার মানে এই আংটারের যে সাজেশন অনুযায়ী আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কিছু পলিসি চেঞ্জ আনতে হবে এক্সপোর্ট সেক্টরে। রপ্তানি নীতিতে পলিসি বদলে ভর্তুকি নির্ভর কাঠামো থেকে বেরিয়ে এসে উৎপাদনশীলতা এবং হাইটেক শিল্পায়নের দিকে জোর দিতে হবে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য চেঞ্জ আমাদের আনতে হবে। এই চেঞ্জ গুলো আমাদের এখন আনতে হবে, রাদার দ্যান বেসড অন সাবসিডি নির্ভর যে সেক্টর, যে এক্সপোর্ট সেক্টরটা, সাবসিডি দেওয়া, ক্যাশ সাবসিডি দেওয়া, এইসবের থেকে বেরিয়ে আসতে হবে। তো অর্থ মন্ত্রণালয় গঠিত এই কমিটি এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের ওরা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, চ্যালেঞ্জ মেড ইন চায়না 2025, ইন্দোনেশিয়া মেকিং ইন্দোনেশিয়া 4.0 উদ্যোগ অনুসরণ সুপারিশ করেছে। এগুলোর ভিত্তিতে বাংলাদেশেও এই ধরনের একটা সুপারিশ তারা করেছে, এবং তাদের মেড ইন চায়নাতে লক্ষ্যটা ছিল দেশটির উৎপাদন খাত আধুনিকীকরণ, বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমানো, হাইটেক শিল্পে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা। দেখো, চায়না কি চেয়েছে, তারা 2025-এর মধ্যে ছিল দেশটির উৎপাদন খাতে আধুনিকীকরণ, বৈদেশিক প্রযুক্তি নির্ভরতা কমানো, বিদেশি প্রযুক্তির নির্ভরতা কমানো, এবং হাইটেক শিল্পে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এতে স্বল্প সুদের ঋণ, সুবিধাজনক কর হার, ভর্তুকি যুক্ত জমি, ছাড়কৃত মূল্যে ইস্পাত সরবরাহ এবং স্বল্প মূল্যের ইউটিলিটি সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে চায়না এই এক্সপোর্ট, তাদের পলিসিটা এইভাবে তাদেরকে ডিজাইন করেছে, তাদের স্ট্র্যাটেজিটা এভাবে ডিজাইন করেছে। এইটার অনুকরণে বাংলাদেশও কি করতে পারে, সেটাই হচ্ছে আংটাড বলছে যে বাংলাদেশেও এরকম এক ধরনের পলিসি চেঞ্জ আনতে হবে এক্সপোর্ট সেক্টর। আচ্ছা, দেখো ইন্দোনেশিয়া কি করেছে, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, অটোমেশন, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং উন্নয়নের উপর জোর দেয়, এবং নিয়মকানুন সহজীকরণ, শিল্পাঞ্চল সম্প্রসারণ, লজিস্টিক সুবিধা উন্নয়নের মাধ্যমে। সো তারাও কিন্তু এই ধরনের চেঞ্জ গুলো আনতে চেষ্টা করেছে 2018 পরে। সো তারা বলছে চীন ও ইন্দোনেশিয়ার আলোকে বাংলাদেশ সরকারও এই ধরনের উদ্যোগ নিয়ে মূল্য সংযোজন, মানে ভ্যালু অ্যাড, প্রযুক্তি আমদানি, টেকনোলজি ইম্পোর্ট এন্ড স্থানান্তর, চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রহণ, ব্যবহার, নতুন পণ্যের উদ্ভাবনের বিপরীতে আর্থিক ভর্তুকি, তার মানে নতুন পণ্য উদ্ভাবনের জন্য আর্থিক ভর্তুকি দেওয়া হবে, গবেষণা উন্নয়নের ব্যয়ের বিপরীতে কর সুবিধা দেওয়া যেতে পারে। চেঞ্জ গুলো কি কি, এটা তোমাদের উল্লেখ করতে হবে, কি কি চেঞ্জ আনা যেতে পারে। ঠিক আছে, চেঞ্জ গুলো আগে কি ছিল, এক্সপোর্ট পলিসি পড়ছো তোমরা, এক্সপোর্ট পলিসিতে কি কি ছিল, আর এখন কি চেঞ্জ গুলো আনা যেতে পারে, যে সেই চেঞ্জ গুলো কি দরকার, যে
to face the challenge of LDC graduation. বাংলাদেশ যেহেতু এলডিসি গ্রাজুয়েট করে যাবে, এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তো এছাড়া উচ্চ প্রযুক্তির সংস্থাগুলির জন্য মোট কথা চামড়া, পাট, কৃষি পণ্য, ওষুধ শিল্পের মতো রপ্তানি খাতগুলোকে নগদ সহায়তার বদলে, এই যে নগদ সহায়তা, দেখো খেয়াল করো, নগদ সহায়তা বা ক্যাশ সাবসিডি, নগদ যে ক্যাশ যে সাবসিডি বলো বা নগদ যে ক্যাশ সুবিধাগুলি দিত, তার বদলে উৎপাদনশীলতা মানে প্রোডাক্টিভিটির ভিত্তিক নীতি গ্রহণের মাধ্যমে শক্তিশালী করার কথা বলা হয়েছে। তাহলে সবটাকেই যে ঢালাওভাবে চামড়া, পাট, কৃষি পণ্য যারা আমরা এক্সপোর্ট করছি সবাইকে না দিয়ে, বরং যারা মোর প্রোডাক্টিভ তাদেরকে শক্তিশালী করার জন্য কিভাবে করা যেতে পারে, তখন তাদেরকে কিছু নগদ সহায়তা দেওয়া যেতে পারে। সো প্রোডাক্টিভিটির উপর তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে, এবং এই প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় সেইভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া যেতে পারে। সো এলডিসি উত্তরণের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনার জন্য বিভিন্ন খাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এবং এখানে তোমরা এই আর্টিকেলটা পড়লে বা এই লেখাটা পড়লে তোমরা এখান থেকে কিছু জিনিস বেরিয়ে আনতে পারবে। সেটা হচ্ছে যে এলডিসি যে গ্রাজুয়েট করে যাবে সেখানে কেউ কেউ বলছে যে সময় দরকার ছিল, জাতীয় সংসদ নির্বাচন সামনে আছে কিংবা রাজনৈতিক অনিশ্চয়তা এগুলোর কারণে চ্যালেঞ্জ আছে, বাট স্টিল গভর্নমেন্ট সেটাকে আমলে নিচ্ছে না বা গভর্নমেন্ট সেটা চাচ্ছে না। সুতরাং এলডিসি গ্রাজুয়েশন অবশ্যই 2026 নভেম্বরেই হবে। সো দিস ইজ দ্য আলটিমেট আমরা গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে গেছি, এবং এর সাথে সাথে গভর্নমেন্ট কি কি করতে পারে, কি কি স্ট্র্যাটেজি নিতে পারে, এবং চামড়া শিল্পতে স্বল্প ঋণ এবং শুল্ক কমানোর প্রস্তাব, তারপরে এটার সাথে জুটের সেক্টরে কি ধরনের ট্যাক্স ইম্পোজ করা যেতে পারে, কৃষি পণ্য রপ্তানি হিমগার তৈরির ক্ষেত্রে কি ধরনের বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কি সুবিধা নেওয়া যেতে পারে, এগুলো একটু তোমরা পড়ে এখান থেকে ব্রিফলি তোমরা জিনিসগুলোকে হাইলাইট করে গভর্নমেন্ট কি কি পদ্ধতিতে তাদের গভর্নমেন্ট কি ধরনের স্টেপস নিতে পারে যেগুলো কিনা এলডিসি গ্রাজুয়েশনের জন্য সহায়ক হবে, এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করার জন্য এই সহায়ক হবে, সেগুলো তোমরা এখান থেকে একটু হাইলাইট করে নিতে পারো। নট অনলি দ্যাট, তোমরা আরো অন্যান্য লেখা, অন্যান্য আর্টিকেল এগুলো থেকে তোমরা তোমাদের আইডিয়া নিয়ে তোমাদেরকে অ্যান্সারটাকে প্রিপেয়ার করতে হবে। অ্যান্সারটা হচ্ছে বাংলাদেশের ট্রানজিশন ফ্রম এলডিসি or transition of LDC status to developing country, or যে LDC চ্যালেঞ্জ কি, বেনিফিট কি, এগুলোর উপর যে কোনো প্রশ্ন আসলে মোটামুটি ভাবে তোমাদের এই পয়েন্টগুলোকে উল্লেখ করতে হবে। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? এটা একটু সংক্ষেপে দিয়েছি, তোমরা খুঁজলে এটা পাবে। এটা হচ্ছে আজকের লেখাটা হচ্ছে আজকের না 5 ডিসেম্বর 2025। এটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এরকম অনেক কিছুই, অনেক লেখাই তোমরা পাবে, এটা আমার কাছে ভালো লেগেছে, এটা ব্রিফলি তোমাদের সাথে তুলে দিলাম। ওকে স্টুডেন্টস, তাহলে মোটামুটি আমরা আমাদের সিলেবাসের চ্যাপ্টার গুলো কভার করে ফেলেছি, এন্ড তোমাদের দিক দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা বলতে পারো, কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আর হচ্ছে যদি আশা করি তোমাদের যদি মনে হয় যে এর পরেও তোমাদের একটা লেকচার দরকার, অনলাইন লেকচার খুব একটা ইন্টারেস্টিং হয় না আই নো, বাট তারপরে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, আমি তো ছুটিতে চলে যাব 19 তারিখ, তো আমি নেক্সট উইকে আমি একটু বেশি বিজি থাকবো। তো এই উইকে যদি তোমাদের যদি আর কোনো মনে হয় যে হ্যাঁ আরেকটা ক্লাস যদি চাও, ইফ ইউ ওয়ান্ট দ্যাট, তাহলে আমাকে সিআরদের মাধ্যমে জানাও, তাহলে আমি এই থার্সডে পর্যন্ত একটু সময় বের করতে পারবো। আজকে তো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই উইকের মধ্যে আমি চাইলেই তোমরা যদি ইফ ইউ ওয়ান্ট আমি একটা অনলাইন ক্লাস নিতে পারি, যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো প্রশ্ন থাকে, যেগুলো আমি করি ইন পার্সন ক্লাসে, আমি সবসময় করি। লাস্ট ক্লাসটাতে একটু প্রশ্ন আলোচনা করি, বই খুলে খুলে জিজ্ঞেস করি, কিন্তু অনলাইনে সেটা অনেকটাই সুবিধা হয় না, সেই সমস্যাগুলো থেকে যায়। তো তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্নগুলো লিখে পয়েন্ট আউট করে তোমরা যদি চাও একটু আলোচনা করতে চাও, তাহলে আমাকে লেট মি নো, আগে একটু জানাবা।
থার্সডের মধ্যে আমি একটা অনলাইন ক্লাস নিতে পারি তোমাদের সুবিধার জন্য। আদারওয়াইজ আমার সিলেবাস আজকে শেষ। সো তোমাদের সাথে আজকে লাস্ট ক্লাস, ইনশাল্লাহ যদি অনলাইন ক্লাস আর না হয় তাহলে হোপফুলি 2026-এ তোমাদের সাথে দেখা হবে। আর 8 তারিখ তোমাদের ইন কোর্স পরীক্ষা। আমি কালকে গিয়ে 301টা বুক করে ফেলবো। ইন কোর্স পরীক্ষা 11টা থেকে 12টা, 1 ঘন্টা। ওকে, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোনো কোয়েরি কিছু জানতে চাইলে বলতে পারো। ওকে স্টুডেন্ট, তাহলে মনে হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন নাই, তাহলে ক্লাস আজকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আসসালামু আলাইকুম।